आज से 1 साल पहले मैंने नगर निगम से इस्तीफा दिया था। अब इस 1 साल में अगर नगर निगम ने हजारों काम किए हैं तो उसका ब्यौरा नहीं देना होगा, लेकिन इस 1 साल में अगर कोई एक काम भी नगर निगम ने जो शुरू किया हो उसे बता दे जरा। जबकि 1 साल पहले राज्य की बागडोर जिनके हाथों में थी आज भी उन्हीं के हाथों में है। मेरे द्वारा किए गए कार्यों के सिला से मेरा नाम हटा दिया गया। मैंने कई ऐसे काम किए जिसका उद्घाटन करने का भी मुझे समय नहीं मिला, वहाँ से भी मेरा नाम हटा दिया गया और आज उनका फीता काटते फिर रहे हैं। नगर निगम प्रशासक अमरनाथ चटर्जी पर आरोपों की झड़ी लगाते हुए पूर्व मेयर तथा भाजपा नेता जितेंद्र तिवारी ने ये तमाम बातें कही। इसके अलावा उन्होंने ये भी कहा कि फुटपाथ के दुकानदार दूध देने वाली गाय है, उन्हें हटाने से कुर्सी भी हट जाएगी। किसी के दादा की भी क्षमता नहीं हाथ से उन्हें हटा दे। इसके अलावा उन्होंने एडीडीए की जमीन बेचने का भी आरोप नगर निगम पर लगाया है। साथ ही नगर निगम से पार्किंग और होर्डिंग से संबंधित 9 फाइलें गायब होने पर उन्होंने क्या कुछ कहा, विस्तार से सुने। যেদিন আমরা আমাদের চেয়ার ছেড়েছিলাম তারপর থেকে অনেকে অনেক রকম উৎসাহ দেখিয়েছিলেন। 3 মাস 4 মাস আমার ইনোগ্রেট করা কাজগুলোতে আমার নাম কি করে মুছে দেওয়া যায় সে চেষ্টা করেছিলেন। এখন অনেক জায়গায় দেখবেন আমার নামের ওখানে কালি দিয়ে নিকো প্লাস্টার দিয়ে মুছে দিয়েছেন। তো আমি ভেবেছিলাম আমার নাম মুছে দিচ্ছে, তার মানে এরা চাইছে যে আমার চেয়ে আমি যা করেছিলাম তার চেয়ে অনেক ভালো কিছু করে দেখাবে, এবং ভালো কিছু করার জন্য নিশ্চয়ই সময় দরকার হয়। তাই 2-4 মাস আমরা কিছুই বলিনি, কিন্তু আজ 1 বছর হলো নতুন বোর্ড যারা চালাচ্ছেন তাদের আজ 1 বছর হলো। 17 ডিসেম্বর 2020 আমি ছেড়েছিলাম, 16 তারিখ 1 বছর কমপ্লিট হলো। আজ আবার 1 বছর পর আজকে আমরা প্রেস মিট করছি। এবং আজকে যদি আমরা প্রশ্ন করি যে এই 1 বছরে আপনি 1000 কাজ করেছেন তার ফিরতি দিতে হবে না। এই 1 বছরে একটা কাজ, এই 1 বছরে একটা বড় কাজ যেটা এই বর্তমান বোর্ড আছে তারা স্টার্ট করেছে এবং তারা শেষ করেছে, তারাই কাজটি শুরু করেছে, তারা শেষ করেছে। এই 1 বছরে একটা কাজের লিস্ট আমরা চাইছি তারা দেখ জনগণের কাছে। আমি যখন বলতাম আমি এই কাজগুলো করেছি, আমরা সবাই মিলে এই কাজ করি, তখন বলতে হয় আমাদের সরকার আছে, সরকার পয়সা দিয়েছে তাই হচ্ছে। উনি কি নিজের পয়সায় করছেন নাকি? কর্পোরেশনে কেউ নিজের পয়সায় করে না, সবাই সরকারের পয়সায় করে। পৌর নিগমে ছিলাম তখন 5 বছর সরকার ছিল, আর এই 1 বছর ধরে সরকার নেই। তাহলে 1 বছরে তো একই রাজ্য সরকার আছে, এই 1 বছরে কেন করতে পারলেন না? 1 বছর ধরে কি করা হলো? যত কাজ আমি করে গেছিলাম সেগুলো তো আমার নাম কি করে মুছে দেওয়া যায় সে চেষ্টা হলো। যে কাজগুলো আমি ইনোগ্রেট করার সময় পাইনি, এত কাজ করে গেছিলাম, ইনোগ্রেশন করতে পারিনি, সেখানে নিজের নামের ফলক লাগিয়ে আরও 2-4টা নেতার নামের ফলক লাগিয়ে সেগুলো ফিতে কাটলেন। আর যেগুলো অনগোয়িং কাজ ছিল, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাওয়া হচ্ছিল, একটাও কাজ কমপ্লিট করতে পারলেন না। আসানসোল পুরনো যে আসানসোল পৌর নিগম, সেখানে 24 ঘন্টা মানুষকে পানীয় জল দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলাম। সব ওভারহেড রিজার্ভার কমপ্লিট, পাইপ লাইন বসে গেছে, মোটর বসে গেছে, সব কিছু বসে গেছে, খালি ওটা সুপারভাইজ করে চালু করে দেওয়া, সে কাজটি 1 বছরে করতে পারলেন না। জামুরিয়াতে ওয়াটার অগুমেন্টেশনের কাজ 28 কোটি টাকা দিয়ে প্রায় 90% কাজ শেষ হয়ে গেছিল, 10% শুধু অ্যান্সিলারি কাজ, 1 বছরে সে কাজ করতে পারলেন না। রানীগঞ্জে মানুষকে পানীয় জলের আরও বেশি করে মানুষকে জল পাইয়ে দিতে হবে, তার জন্য প্রায় 38 কোটি টাকা দিয়ে যে কাজ শুরু করেছিলাম, 95% কাজ হয়ে গেছিল, খালি কাজটি একটু দেখাশোনা করে ইনোগ্রেট করে দিতে হবে, কিছু সামান্য কাজ বাকি আছে সেটা দেখে। আজ 1 বছর হয়ে গেল, সেটা ইনোগ্রেট করতে পারলেন না। কুলটি ওয়াটার প্রজেক্টের কাজ কমপ্লিট করে দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে ইনোগ্রেট করিয়ে দিলাম, পাইপ বসানো কাজ হয়ে গেল। এবার হাউস টু হাউস কানেকশন, তারও 50% কাজ কমপ্লিট করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানুষ অ্যাপ্লাই করে দিয়েছে, কিছু লোককে পানীয় জল দিয়েও দিয়েছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত কুলটির মানুষ, ওভারহেড রিজার্ভারে জল আছে কিন্তু মানুষের বাড়িতে হাউস হোল্ডে এখনো পানীয় জল পৌঁছালো না। ঘাগরবুড়িতে আপনারা জানেন, ঘাগরবুড়িতে অনেক বিয়ে হয়, অনেক অনুষ্ঠান হয়, সেখানে প্রায় 2 কোটি টাকা খরচ করে একটা বড় আমি ম্যারেজ হল করে দিয়ে গেছিলাম, যে ঘাগরবুড়িতে মানুষ আসবেন এখানে। আমি ঠিক চলে যাওয়ার পর অনেক নেতারা গিয়ে নিজের নাম লাগিয়ে সেখানে ফিতে কাটলেন, আজ তারাই যেন করে দিয়েছেন। ফিতে তো কাটলেন, তারপর আজ পর্যন্ত একটা বাড়ি দেখান তো যেখানে ওইটা ইউজ হয়েছে। 2 কোটি টাকা কিসের জন্য খরচ করা হয়েছিল? কালীপাহাড়ি মোড়ে বাস স্ট্যান্ড 6 কোটি টাকা আমরা তদবির করিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়ে করেছিলাম, ইনোগ্রেট হয়ে গেল, ফলক বসে গেছে, কি কাজে লাগছে? ব্যবহার করা হচ্ছে না কেন? পার্কিং প্লাজা এমন অবস্থা আছে যে আগামী 3-4 বছর পর কিন্তু বড় গাড়ি আসানসোল শহরে ঢুকতে পারবে না, যেভাবে গাড়ি সংখ্যা বাড়ছে। 4 হুইলার গাড়ি নিয়ে আসানসোলে আর ঢোকা যাবে না, 4 হুইলার রাখার জায়গা কোথাও নেই আসানসোলে, যেভাবে গাড়ির সংখ্যা বেড়েছে। পার্কিং প্লাজা আমরা নিয়েছিলাম, যেখানে কর্পোরেশন 1 পয়সা লাগবে না, পার্কিং প্লাজার কাজ বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দিচ্ছি।
একটা ভালো করে টেন্ডার করতে পারেননি, একটা টেন্ডার যে টেন্ডার আমরা করে গেছিলাম, ওয়ার্ক অর্ডার করে গেছিলাম, সেই কাজগুলো স্টার্ট করাতে পারলেন না আজ পর্যন্ত। একটা টেন্ডার করতে গেলেন কি হোর্ডিং আর পার্কিং এ, সেতে ওই হোর্ডিং পার্কিং এর টেন্ডার করতে গিয়ে লেজে গোবর হয়ে গেলেন। রোজ চেঞ্জ হচ্ছে, আজ এই চেঞ্জ হচ্ছে, কাল ওই চেঞ্জ হচ্ছে, একটা টেন্ডার করতে গিয়ে এত এই অবস্থা। ইনি বলছেন ওনাকে জিজ্ঞেস করবো, উনি বলছেন ওনাকে জিজ্ঞেস করবো। চেয়ারে আপনারা বসে আছেন, আপনারা বলছেন একে ওকে জিজ্ঞেস কেন ভাই? কেউ বলছে ফ্রি পার্কিং করে দেবো, ফ্রি পার্কিং করে দিলে ভাই গাড়িগুলো দেখাশোনা কি করবে? একটা কমন সেন্স থাকবে তো। পার্কিং তো শুধু টাকার জন্য করা হয় না, পার্কিং এই কারণে করা হয় যে যেখানে মানুষ যারা গাড়ি রাখবে তাদের গাড়ি সুরক্ষা থাকবে। কিছু না ভেবে বলে দিচ্ছে ফ্রি পার্কিং করে দেবে, ফ্রিটা করে দিতে পারে, দেখাশোনা তো করতেই হবে গাড়ির। একটা লোক গাড়ি নিয়ে রেখে চলে গেল, কাল গাড়িটা চুরি হয়ে গেল, কে দায়িত্ব নেবে? সে যা ইচ্ছা তাই বলেছেন। मंत्री बोलेगा तो ये कर दूंगा, मंत्री बोलेगा तो वो कर दूंगा, मंत्री नहीं बोलेगा तो कुछ नहीं करूंगा, খালি দুপুরে ভাত খেয়ে ঘুমাউঙ্গা, তার জন্য বসে আছেন চেয়ারে। আমার কোনো আপত্তি নেই, মন্ত্রীর কথা নিশ্চয়ই, উনি মন্ত্রী এই আসানসোল থেকে গেছেন, মন্ত্রী পাওয়ারফুল লোক, ওনার পরামর্শ নিলে আমাদের কোনো আপত্তি নেই। আসানসোলে যদি ভালো, আমাদের আপত্তি আছে। उन्होंने अभिजीत घटक को बोर्ड ऑफ एडमिनिस्ट्रेशन से हटाए जाने पर किस तरह से सवाल उठाया, ये भी सुने। ঠিক আছে, তো মন্ত্রীর কথা যদি চলতে হয়, মন্ত্রীর পরামর্শ রোজ যদি আপনার লাগে, খুব ভালো, আমরা ওয়েলকাম করছি। তাহলে মন্ত্রী ভাইকে কেন আপনার বোর্ড থেকে সরিয়ে দিলেন? উনি থাকলে তো ভালো ছিল, তাহলে রোজ পরামর্শ করতে পারতেন, দাদাকে জিজ্ঞেস করুন এটা কি হয় ওটা কি হয়, একটু জিজ্ঞেস করা যেত। তোর ভাইকে সরালেন আপনি। নিজে বললেন যে অনেক পার্কিং এর আর হোর্ডিং এর বেআইনি হোর্ডিং পড়ে আছে। এই 4 মাস আগে হোর্ডিং গুলো কাটার জন্য একটা টেন্ডার করলেন। আপনি জানেন যে কোনটা বেআইনি আছে? তো 4 মাস আগে যখন হোর্ডিং কাটার টেন্ডার করলেন, তাহলে যেগুলো বেআইনি সেগুলো কাটলেন না কেন? গুটি কয়েক, মাত্র 20টা কাটলেন। আপনি বলছেন যে জামুরিয়াতে সব বেআইনি আছে, রানীগঞ্জে সব বেআইনি আছে, আসানসোলে 50% হোর্ডিং বেআইনি আছে। একদম ঠিক কথা বলছেন, বেআইনি আছে যদি। তাহলে ভাই ওই যে বেআইনি যখন আপনি জানেন, তখন এগুলো হোর্ডিংগুলো কাটার জন্য যখন টেন্ডার হলো, তখন ওই বেআইনি হোর্ডিংগুলো নাম এলো না কেন? ওগুলো কেন কেটে দিলেন না? বেআইনি জেনে ওদেরকে চালাতে দিলেন, তার মানে ওই অর্থ কোথায় গেল, কার পকেটে গেল, তার জবাব দিতে হবে না? আর 3 কোটি 4 কোটি টাকা যখন এখন বাকি আছে, তখন বলছে ফ্রি কর দুঙ্গা। ফ্রি করবেন, যা করবেন করুন, আগে যে টাকা জনগণের টাকা লোকের ঘরে বাঁচে, বলেছিলেন এফআইআর করবো। আজ পর্যন্ত বলুন তো, আমরা 10 দিন আগে বললাম, 10 দিন আগে আমরা আমাদের জেলা অফিস থেকে প্রেস মিট করেছিলাম, এই 10 দিন হলো, একটা লোকের নাম বলুন যাকে এফআইআর করে অ্যারেস্ট করেছেন। একটা পার্কিং এর লটের কারো নাম বলুন যাকে এফআইআর করে অ্যারেস্ট করেছেন। একটা হোর্ডিংওয়ালাকে বলুন যার অর্থ বাকি আছে, যাকে এফআইআর করে অ্যারেস্ট করেছেন। খালি এফআইআর ভয় দেখানো আর তলে তলে অ্যাডজাস্ট করা, সেটিং করা, সেটিং এর কাজ চলছে। সব বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলা একাডেমি, হিন্দি একাডেমি, উর্দু একাডেমিকে 5 লক্ষ করে আমরা দিতাম সংস্কৃতি চর্চার জন্য, বন্ধ করা হলো না। প্রত্যেক বছর 15 আগস্ট শিল্পাঞ্চল রত্ন বলে একটা পুরস্কার দেওয়া হতো আসানসোল থেকে। সত্যেন গাঙ্গুলি আমাদের মধ্যে নেই, প্রথম ওনাকে দেওয়া হয়েছিল। তারপর সঞ্জীব হিন্দির লেখক, ওনাকে দেওয়া হয়েছিল। এবছর সেটা ঘোষণা হলো না। গোটা আসানসোলে একটা শিল্পাঞ্চল রত্ন হতে পারবে এই ধরনের একটা ব্যক্তিকে আপনি খুঁজে পেলেন না। টিচার্স ডেতে যারা আমাদের কর্পোরেশন এলাকায় যে টিচাররা রিটায়ার্ড করতেন, তাদেরকে টিচার্স ডেতে প্রত্যেক বছর ডেকে আমরা সম্বর্ধনা দিতাম। একটা করে শাল, একটা করে মেমেন্টো, একটা সার্টিফিকেট। এবং আমরা দেখেছি পরে ওনাদের বাড়িতে গেলে ওই টিচাররা এত ইমোশনাল হয়ে যান এটা নিয়ে, যে এতদিন চাকরি করলাম, চাকরি জীবন থেকে বাড়ি যাচ্ছি, কর্পোরেশন আমাদেরকে একটু রিকগনিশন দিল, বন্ধ করে দেওয়া হলো। এবার করলেন না। আর টিচার আমাদের যারা গুরু, তাদেরকে সম্মান দেওয়ার দরকার নেই। ছট পূজায় আমরা ট্যাবলো বের করতাম, বন্ধ। গুরু নানক জয়ন্তীতে ট্যাবলো বার করতাম, বন্ধ। 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্ম, সেটা তো আমরা ট্যাবলো বের করি। অনুরোধ করবো সেটা প্লিজ বন্ধ করবেন না। সবটাই বন্ধ। 1 বছরে খালি আমরা যেটা করে গেছিলাম, হয় সেটাতে নাম বদলে, ফলক বদলে নিজের নাম লিখে ফিতে কেটেছেন, আর যে স্কিমগুলো ছিল সব বন্ধ। এক একটা মানুষের ক্যান্সার হলে 25,000 টাকা করে দিতাম। পুরো ভারতবর্ষে কোথাও নেই। ক্যান্সার হলেই এককালীন 25,000 টাকা দেওয়া হতো। কজন পাচ্ছে কি খবর নিন তো? কিডনির জন্য, ট্রিটমেন্টের জন্য 10,000 টাকা দেওয়া হতো। কজন পাচ্ছে খবর নিন তো? কোথায় চলে গেল সব অর্থ? একবার বললেন যে 550 কোটি টাকা নাকি আগের মেয়াদ ধার রেখে চলে গেছে। আমি বললাম যে 1 সপ্তাহ সময় দিচ্ছি, 72 ঘন্টা সময় দিচ্ছি, তালিকা দিন, রাজনীতি ছেড়ে দেবো। 6 মাস হয়ে গেল বলা, আজ কিন্তু তালিকা বেরোলো না। খালি এ আগে যে ছিল সে খারাপ, সে খারাপ, সে খারাপ, এই করে 1 বছর চালিয়ে দিলেন। 1 বছর পর আর এবার আমরা কিন্তু প্রশ্ন করতে শুরু করেছি। এবার তো আপনাকে জবাব দিতে হবে। কেউ কেউ বলে দিচ্ছি যা কিছু বলুন না, আপনারা বলার অধিকার নেই, আমরা বুঝে নেব। কেন তোমরা বুঝে নেবে ভাই? তোমরা রাজা, আমরা প্রজা নাকি? তৃণমূলের নেতারা আসানসোলের রাজা,
আর বাকি সবাই প্রজা, তোমরা যা বলবে সেটা আমাদেরকে শুনে নিতে হবে। আসানসোলে মানুষ ট্যাক্স দেয়, আমরা এই দেশের নাগরিক। ভোটে তোমরা গেছো, কেউ মেয়র হয়েছো, কেউ অন্য পদে গেছো, কেউ পার্টির পোস্টে আছো, তোমরা রাজা, আমরা প্রজা। তোমরা যা বলবে আমরা সব চুপ করে শুনতে হবে আমাদেরকে। বিরাট জ্ঞানী ব্যক্তি তোমরা, কেউ 7 পাস, কেউ 8 পাস, তারা জ্ঞান দেবে, আমাদের জ্ঞানের কথা শুনতে হবে। আর আমরা বলতেও পারবো না, ওরা অন্যায় করলে বলাও যাবে না, বললে এই চুপ করে থাকুন, আমরা যেটা বলছি সেটাই ঠিক। কেন ভাই? আর একবার ভোটে জিতে গেছে মানে সারা জীবন তোমরা জিতবে নাকি? আর এত তো মানুষ যে আমাদেরকে সমর্থন করলো, ঠিক আছে, কয়েকটা সিটে আমরা পরাজিত হয়েছি, কর্পোরেশন এলাকাতে 66টা সিটে আমরা জিতেছি, চলে যাও তোমরা ছেড়ে। ভোট হোক না, ক্ষমতা যদি থাকে, তৃণমূলের যদি ক্ষমতা থাকে, তাহলে বর্তমানে যিনি আছেন চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, তাকে মেয়র প্রজেক্ট করে নির্বাচন লড়ুক, 10টা সিট পাবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমরা সবাই মিলে আমরা চ্যালেঞ্জ করছি। যদি তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে হ্যাঁ তারা ভালো কাজ করেছে, ওরা বলবে আমরা তো এরকম ঠিক করি না, আমাদের কলকাতা থেকে ঠিক হবে। আরে ঠিক করবে কি করে? তোমাদের মুখ পড়লো, 1 বছর শুধু বসে বসে ঘুমিয়েছ, কাজ করতে পারোনি, কাজ করাতে জানো না। কদিন প্রথম ফুল মালা খুব নিলে, 1 বছরের মধ্যে। শীতকালে মানুষ জল পাচ্ছে না, গ্রীষ্মকালে মানুষের জলের কষ্ট হতো, কখনো কখনো হতো, সেটা যাতে না হয় সে ব্যবস্থা আমরা করেছিলাম। 5 বছর ছিলাম, একদিন পর্যন্ত কোথাও রোড ব্লক হয়েছিল জলের জন্য? এমনি চলে না। আমাদের সব কাউন্সিলররা ভোর 7টা থেকে নিয়ে রাত 11টা 12টা অবধি সব দলের কাউন্সিলর ছিল। অনেকে এখন বিজেপিতে আছে, তারাও তখন ছিলেন, তাদের বাড়িও কাজ হতো। একদিন কাউন্সিলর জিজ্ঞেস কারণ আমরা যা অর্থ হতো সবাই সমানভাবে ভাগ করতো, সবাই করতাম। এখন একটা তিরপল দেওয়া হবে, সেটা তো বিজেপি যেখানে ওয়ার্ড সে তাদেরকে দেবে না, সেখানকার যে তৃণমূল লিডার তাকে দেবে। গমগুলো দেয়নি, চাল গম গরিব মানুষকে দেওয়ার, নিজেরা গিয়ে বোর অফিসে নিজে একটা গরিব মানুষকে ডাকছে, নিজেরা বিলি করছে, আজকে নিজের ঘর থেকে কিনে দিচ্ছে। আরে এত নিজের ফটো তোলার ইচ্ছা আছে তো নিজের ঘর থেকে কিনে দাও। ক্যালকাটাতে তো সব জায়গায় কোঅর্ডিনেটর করা হলো, যারা বিরোধী কাউন্সিলর তারাও কোঅর্ডিনেটর হলো, আসানসোলে কেন হলো না? আচ্ছা আমাদের কাউন্সিলরকে দেবে না, কোনো দিও না। তৃণমূলের কাউন্সিলরদেরকেও দিচ্ছে না, আমাদেরকে তো দিচ্ছেই না। তৃণমূলে যে বাকি কাউন্সিলর, অনেকের সঙ্গে তো যোগাযোগ আছে, ফোন করে, বল দাদা কি এত মানে কি অবস্থা হলো, তৃণমূল কংগ্রেস করলাম, জিতালাম আমাদের সবাইকে, এখন আমাদেরকেই পাত্তা দিচ্ছে না। বলছি তোমরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তোমাদেরকে টিকিট দেওয়া হবে না। যারা 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করেছে যে সব কাউন্সিলররা, তাদেরকে বলছে যে দুর্নীতিগ্রস্ত, তাদের টিকিট দেওয়া হবে না। আর নতুন কোথা থেকে সব লোক এসে তারা চাল গম বিলি করছে, জ্ঞানের কথা বলে যাচ্ছে। ফুটপাত ভয় দেখানো হচ্ছে সবাইকে, ফুটপাত আমরা তুলে দেবো, ফুটপাত তুলে দেবো। তোমার দাদুর ক্ষমতা নেই ফুটপাত তোমরা তুলে দেবে, তোমরা তুলবে ফুটপাত, সে অনেক সাহস আছে। গরিব মানুষ যেখানে 2-5 জন পাবে, কারো ঝুপড়ে গিয়ে ভেঙে দিচ্ছে, ওরা দুধ দেনেওয়ালা গায়ে, ওদের তোমরা তুলবে? এত সাহস আছে তোমাদের? দুধের গায়ে ওখানে আছে। ফুটপাত তোমরা তুলতে গেলে তোমাদেরকে চেয়ার ছেড়ে চলে যেতে হবে, সে ক্ষমতা তোমাদের নেই। শুধু ডায়লগ বাজি করে লাভ নেই, বড় বড় কথা বলে লাভ নেই। গরিব মানুষদের উপর অত্যাচার বন্ধ করুন। হরিলুট চলছে, এডিডিএ জমি বিক্রি হচ্ছে, কর্পোরেশনের সম্পত্তি বিক্রি হচ্ছে, একদম হরিলুট চলছে, যে যা ইচ্ছা তাই, চরম অরাজকতা চলছে আসানসোলে। আর আমরা বলতে গেলে বলে আপনারা ভোটে হেরেছেন, কিছু বলতে পারবেন না। এটা আর চলবে না। আগামী দিনে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দলের সমস্ত স্তরের নেতৃবৃন্দরা এর বিরুদ্ধে কিন্তু ময়দানে নামবেন, এবং গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে ভুল দেখবে সেখানে আমাদের লোকরা সমালোচনাও করবে, রাস্তাতেও থাকবে। এবং যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছি, কর্পোরেশন আমিও যুক্ত ছিলাম, আমাদের দল যেখানে আন্দোলন করবে তাদের পাশে থেকে, তাদের পেছনে থেকে আমিও তাদের পাশে থাকবো, এবং এই লড়াই আমরা করব। এবং আগামী দিনে আসানসোল কর্পোরেশন বলছি যে যিনি বর্তমানে আছেন, ওনাকে যদি মেয়র প্রজেক্ট করে নির্বাচন লড়ে তৃণমূল কংগ্রেস, 10টার বেশি সিট যদি তৃণমূল কংগ্রেস পেয়েছে, আপনারা সেদিন আমাদেরকে প্রশ্ন করবেন। আর অন্য কাউকে আনলেও 20টার বেশি কাউন্সিলর দিতে পারবেন না। ওনাকে আনলে 10, আর অন্য কাউ কোনো ভালো মুখ নিয়ে এলে 10 থেকে খুব বেশি হলে 20, তার বেশি কাউন্সিলর আপনারা পাবেন না। আপনারা যা করেছেন, আর জোর জবরদস্তি করবেন জানি, আপনারা প্ল্যানিং করছেন, জোর জবরদস্তি করবেন। আসানসোলে মানুষের উপর বিশ্বাস আছে, জোর জবরদস্তি যদি করেন, বুথ লুট করার যদি চেষ্টা করেন, তাহলে আসানসোলের মানুষ, জামুরিয়ার মানুষ, কুলটির মানুষ, বার্নপুরের মানুষ, রানীগঞ্জের মানুষ তার প্রতিবাদ করবে। আমরা মানুষকে রিকোয়েস্ট করব, যদি কেউ বুথ লুট করার চেষ্টা করে, প্লিজ আপনারা প্রতিবাদ করুন। গণতান্ত্রিক ব্যবস্থায় বুথ লুট করে রাজনীতি করার কোনো সিস্টেম নেই, তবু যদি কেউ করে আপনারা তার প্রতিবাদ করুন। এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমরা আপনাদেরকে ডেকেছিলাম। এবং 1 বছর হলো, 1 বছরে বর্তমান যে বোর্ড আছে তাদের পারফরমেন্স জিরো, বিগ জিরো।
এবং খুব কৌশল করে নিজের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য মন্ত্রীর নাম নিচ্ছে অনেকে, বলছে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলবো। 1 বছর মন্ত্রীর সঙ্গে কথা বলে কাজ করেছে। মন্ত্রীকে আমরা উনি পিডব্লিউডি মন্ত্রী, পিডব্লিউডি রোড যদি কোথাও খারাপ থাকে আমরা নিশ্চয়ই মন্ত্রীকে বলবো যে আপনি মন্ত্রী, পিডব্লিউডি রোড খারাপ আছে। আইন মন্ত্রকে যদি কোনো ব্যাপার থাকে নিশ্চয়ই আমরা বলবো যে আপনি আইন মন্ত্রী। কিন্তু কর্পোরেশনে কেন কাজ হচ্ছে না, এডিডিতে কেন কাজ হচ্ছে না, তার জবাব মন্ত্রী কি করে দেবেন? আর তোমরা মন্ত্রী ঘাড়ে দোষ চাপাচ্ছ, ওনার সঙ্গে কথা বলবো। ব্যর্থতা তোমাদের, আর তোমাদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য জোর করে মন্ত্রীকে জড়িয়ে ধরছো, যাতে তোমাদের গায়ের উপর যে কালি লেগেছে সেটাও যেন মন্ত্রীকে যেন লাগিয়ে দেওয়া যায়। যদি ওনাদের নিজের দলের ব্যাপার, কে নিজের কালি অন্য কারো গায়ে মাখাবে সেটা তাদের ব্যাপার, আমাদের সব নিয়ে কিছু বলার নেই। এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমরা আপনাদের সাথে ডেকেছিলাম। আগে বলেছেন যে আড্ডা থেকে যে জমি দীর্ঘদিন ধরে নিয়ে যারা শিল্প করছেন তাদের জমি তারা নোটিশ দিয়ে ফিরিয়ে নেন। দেখুন, উনি এর আগেও রানীগঞ্জে একটা কারখানাতে একজন মারা গেল, 3 জন শ্রমিক মারা গেল। সেখানে গিয়ে খুব ভালো ভালো কথা বললেন, আমরা এগুলো পছন্দ করি না, আমাদের ঝান্ডা নিয়ে অনেকে অন্যায় করছে, কারখানার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। তলে তলে সব সেটিং হয়ে গেল, আজ পর্যন্ত এফআইআর হলো? ওই মালিকের বিরুদ্ধে এফআইআর হলো আজ পর্যন্ত? জামুরিয়াতে এডিডি এর জমিতে क्या नाम है कंपनी का, সুপার স্মেল্টার, এডিডি এর জমিতে দখল করে কনস্ট্রাকশন চলছে। কমপ্লেন দিল লোকেরা এডিডিতে, যারা কমপ্লেন দিচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এসব ভালো ভালো কথা বলার জন্য অনেকের রোগ থাকে যে আমি মানুষের কাছে ভালো সাজবো। কিছু লোক থাকে সত্যি সত্যি ভালো থাকেন, আর কিছু লোকের রোগ থাকে যে আমি সত্যি সত্যি ভালো কাজ করবো না, কিন্তু মানুষের সামনে দেখাবো আমি একদম রামকৃষ্ণর একদম তৃতীয় সন্তান। তো সেই রোগ কিছু লোকের আছে। যত দুর্নীতি আছে সব লোহা চোর, কয়লা চোর, সব তৃণমূলের সঙ্গে। রানীগঞ্জে যত মাফিয়া সব ওদের সঙ্গে। আর বলো না আমরা এগুলো পছন্দ করি, ভোটটা ওদের নেবে, ভোটের সময় ওদের ব্যাপারে, ভোটের সময় ওদের পয়সা বিরিয়ানি খাওয়াবে সবাইকে। আর এখন গা ঝাড়ার ব্যাপার। আমি তো বলছি যে যদি এডিডি এর চেয়ারম্যান যেটা বলেছেন, ওনার যদি সৎ সাহস আছে, উনি তো নিজে বলেছিলেন যে আমাদের দলের লোকেরা যুক্ত আছে, কজন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আছে। উনি তো নিজে বললেন যে এফআইআর হওয়া উচিত। আমরা তো কমপ্লেন দিয়েছিলাম এফআইআর হোক, কেন এফআইআর হলো না? এসব লোক দেখানোর কথা। সবাই দুর্নীতির সঙ্গে সবাই যুক্ত আছেন, টপ টু বটম সবাই যুক্ত আছেন। যেহেতু লোকসভা ভোট আসছে, অনেকের স্বপ্ন আছে যে লোকসভা ক্যান্ডিডেট হতে চাইছেন, তাই নিজের ইমেজটা যদি ঠিক করি যে ক্যান্ডিডেট হলে আমার গায়ে দাগ না লাগে, সেই জন্য ভালো ভালো কথা অনেকে বলছেন। দুর্নীতির আখাড়া হয়ে গেছে এডিডিএতে। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করুন না, পয়সা না দিলে কোনো কাজই হয় না। এডিডিএতে ঘুষ না দিলে কোনো কাজ হয় না। তারপরে যদি মাথায় বসে কেউ বলে আমি খুব সৎ, ওই সততা নিয়ে চাটবো আমরা? লোককে যদি ঘুষ দিতেই হবে, তুমি সৎ থাকো আর না থাকো, কি গেল? সৎ আমি তখন মানবো যদি এডিডিএ সিস্টেমে কেউ, আমি কর্পোরেশনে 5 বছর ছিলাম, কারো সাহস ছিল যে কারো কাছে 500 টাকা চাইবে, যে 500 টাকা না দিলে কাজটি করবো না? এই ধরনের যখনই খবর এসছে সঙ্গে সঙ্গে চাকরি গেছে। জিরো টলারেন্স, করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ছিল আমাদের। অনেক সাহস লাগে তার জন্য, অত সোজা না। हमको केवल एक प्रश्न करना है कि जिस दिन हम लोग प्रेस मीट किए उसके बाद से ही क्यों फाइल गायब हो गया? ये फाइल गायब है, ये कहानी हम लोग का प्रेस मीट कहने से पहले क्यों नहीं सुने आप? ये पहले क्यों नहीं बताया गया? उसमें कहा जा रहा है कि जब आप मेयर थे उसी टाइम से वो फाइल गायब ना, उसी समय से ये फाइल गायब है, इनको कैसे पता चल गया? तो 1 साल तक क्यों चुप रहे? 1 साल तक तो उस समय जो कमिश्नर थे उनके खिलाफ इनको एफआईआर करना चाहिए था। उस समय जो इंजीनियर थे उनके खिलाफ एफआईआर करना चाहिए था। गायब तो ये लोग हो जाएंगे, वोट आने दीजिए, कॉर्पोरेशन से ये लोग गायब हो जाएंगे सब। हम तो बोल रहे हैं कि बंदर बांट हुआ है, कॉर्पोरेशन का जो पैसा आना चाहिए रेवेन्यू, इसको लूट फूट के सब खाया है लोग। और जब अब हम लोग उतरे हैं मैदान में, जब बोल रहे हैं कि ये पैसा कहां गया, तब कोई बोल रहे ये फाइल गायब है, वो फाइल गायब है। वाह भाई, क्यों गायब है? आप लोग क्यों गायब? आपका कुर्सी क्यों नहीं गायब हो गया? आपका अपॉइंटमेंट लेटर तो ठीक है, जिस अपॉइंटमेंट लेटर में आपको बनाया गया कॉर्पोरेशन में बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर का चेयरमैन, वो चिट्ठी तो ठीक है, वो तो गायब नहीं हुआ। आपका जिस गाड़ी में चढ़ते हैं उसका चक्का तो गायब नहीं होता है, और जहां कॉर्पोरेशन को पैसा आने वाला फाइल गायब हो गया। ये सब गायब होने का, और ये पहले क्यों नहीं बताए? जब हम लोग मैदान में उतर, अभी देखिए ना, जितना हम लोग प्रेस मीट करेंगे और फाइल गायब होने की कहानी आएगा, और बहुत सा बोलेंगे जो चीज जिसका जवाब नहीं दे पाएंगे बोलेंगे फाइल गायब है। ऐसा नहीं चलता लोकतंत्र में, सिस्टम में ऐसा नहीं चलता है। गायब यदि है, किसका जिम्मेदारी है? ये देखने का जिम्मेदारी किसका है? जो कॉर्पोरेशन का कमिश्नर होते हैं उनका जिम्मेदारी। एक कमिश्नर से दूसरा कमिश्नर को जब चार्ज हैंडओवर होता है, चार्ज हैंडओवर का मतलब क्या होता है? ये कमिश्नर है, कमिश्नर का सारा संपत्ति का, सारा डॉक्यूमेंट का, देखभाल का, कस्टडी का जिम्मेदारी उनका है। जब चार्ज हैंडओवर हुआ तो वो सारा कुछ दूसरे को दे दिया जाता है, वो सब कुछ देख लेते हैं कि सब कुछ है कि नहीं है, उसमें सिग्नेचर होता है। ऐसा नहीं एक मुंह से बोल दिए। और इनका तो बात का कुछ जवान का कुछ दाम ही नहीं है। कभी बोलते 550 करोड़ रुपया नहीं है, कभी ये नहीं है, कभी वो नहीं है, कभी बोले कि लाइट में जो लाइट लगा था, बोले पाइप का क्वालिटी खराब है,
उसके खिलाफ एफआईआर किए थे। पूछिए ना कि उस एफआईआर क्या हुआ। वो लाइट कंपनी का खिलाफ में एफआईआर किए थे ये लोग, पूछिए ना कि उस केस का क्या हुआ। हाई कोर्ट क्या बोला, थोड़ा पूछिए उन लोग से जाके। हाई कोर्ट बोला कि एफआईआर ही नहीं हो सकता है, वो बात बताए लोगों को। उतना आसान नहीं है कॉर्पोरेशन चलाने के लिए, बहुत मेहनत करना पड़ता है। पहले मेहनत करना सीखे, नहीं तो आसनसोल की जनता से क्षमा मांगे।